করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সতর্কতা জোরদার। কিট সংকট নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, প্রস্তুতি নেই অনেক জায়গায়। খুলনা, রংপুর, রাজশাহীর উপর দিয়ে বইছে তাপপ্রবাহ, থাকবে আরো 2 দিন। বাইরের খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক কমাতে পারে দূরত্ব। ধারণা বিশ্লেষকদের নির্বাচন সংস্কারে রাখবে ভূমিকা। পদ্মার ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। বালু খেকোদের দায়ী করলেন 2 উপদেষ্টা। ড্রেজারের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন দুপুরে। পুরো সংবাদ জোটের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ান নাফি। দেশের 3 বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ফাঁকা ঢাকাও গরম অনুভূত হচ্ছে বেশ। এর মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু আর করোনা। নতুন ভেরিয়েন্ট প্রতিরোধে দেশের স্থল, নৌ ও বিমানবন্দরে সতর্কতা জোরদার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কাল থেকে শনাক্তকরণ কিট সরবরাহের কথা জানিয়েছে তারা। ভাবাচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন করোনা ও ডেঙ্গু মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীতে চলতে ফিরতে এভাবেই গরমে প্রশান্তি খুঁজছে মানুষ। কেউ ছাতা মাথায়, কেউ বা ঠান্ডা পানীয়তে গলা ভিজিয়ে। ঢাকায় মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তাতে নাকি গরম বাড়ছে আরও। কারণ সূর্য দিচ্ছে প্রখর কিরণ, বাতাস নেই কোথাও, তাই গরমের তীব্রতা বেড়েছে। এতে ফাঁকা ঢাকাতেও পথ চলতে নাভিশ্বাস নগরবাসীর, বিশেষ করে শিশুদের। বাবুর টসা পড়ে গেছে শরীরের ভিতরে, ওই মাথার কত পর পানি দিচ্ছি, প্রচণ্ড গরম হচ্ছে আর কি। ওই শিশু হসপিটালে আসছি, বমি করে। বৃষ্টি যে হচ্ছে কিন্তু গরম তো কমতেছে না, মানে শুধু পানি খায়, কিছুক্ষণ পর পর পানি খায় কিন্তু প্রস্রাব হচ্ছে না। ভিড় বেড়েছে রাস্তার পাশে শরবত ও আখের রসের দোকানেও। হাঁসফাঁস অবস্থায় কর্মজীবী মানুষেরা পানিতে কিছুটা স্বস্তি খুঁজছেন। গত কয়েক বছরে আসলে এই রাস্তার মধ্যে এরকম ভাবে গরমটা আসলে হয় না, এরকম কখনো ফিল করি নাই। যখন ঘামটা বের হয়ে যায়, ঘামের সাথে তো লবণ বের হয়, তখন তো শরীর হালকা হয়ে যায়। তখন ওই যে ছায় দাঁড়া বা বৈশা জিরাইতে হয়। এমন গরম আরও 2 থেকে 3 দিন থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 15 তারিখে দেশে মৌসুমী বায়ু সক্রিয় হলে বৃষ্টিপাত বাড়বে, তখন কমবে তাপমাত্রা। যেহেতু মৌসুমী বায়ু এখন ফেয়ারলি অ্যাক্টিভ যেটা বলি, অর্থাৎ মোটামুটি সক্রিয় রয়েছে, অনেক জায়গায় কম সক্রিয় রয়েছে, এই জন্য বৃষ্টিটা হচ্ছে না। আমরা আশা করি 2-3 দিনের ভিতরে মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আশা করি 15 তারিখ থেকে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। সেই সময় তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। এদিকে ক্ষণিকের বৃষ্টিতে পানি জমে থাকছে রাজধানীর সড়ক, ফুলের টব ও অন্যান্য স্থানে। তাতে বাড়ছে প্রাণঘাতী ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসকরা বলছেন, বিগত বছরগুলোর ডেঙ্গুর ইতিহাস থেকে সতর্ক হতে হবে প্রাক মৌসুম থেকেই। ডেঙ্গুর জন্য বলবো যে যদি আক্রান্ত বাড়লে ঝুঁকিটা তো বাড়বেই। সবার উচিত ডেঙ্গুর সংখ্যাটা যাতে কমানো যায়, সেই জন্য ব্যক্তিগত সচেতন হতেই হবে, সাথে নাগরিক দায়িত্ব তো আছে। তো সব কিছু মিলে প্রত্যেকটা মৌসুমে যখন ডেঙ্গু রোগীর সংখ্যাটা এরকম করে এই মৌসুমে বাড়ে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে, তাহলে সবাইকে সচেতন হতে হয়, না হওয়ার কোনো বিকল্প কিন্তু পথ নাই। আবারও মহামারী কোভিড বাড়ছে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বাংলাদেশে। এজন্য দেশের নৌ, স্থল ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সচেতনতা আরও জোরদার করার পরামর্শ চিকিৎসকদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আসিফ, করোনা সংক্রমণ ঠেকাতে কি কি ব্যবস্থা নিচ্ছে অধিদপ্তর জানাবেন, আর টিকা ও কিটের বিষয়ে কি জানানো হয়েছে বিস্তারিত জানতে চাই।
আবির, এখন আমরা আছি নাফি, এখন আমরা আছি স্বাস্থ্য অধিদপ্তরে। এখানে কিছুক্ষণ আগেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কোভিড পরিস্থিতি, দেশের সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে আসলে আমাদের ব্রিফ করেছেন। ব্রিফে উনি যেটি জানিয়েছেন যে দেশের বর্তমান যে কোভিড পরিস্থিতি আছে সেটি শঙ্কার না হলেও আসলে এখন যে পরিস্থিতি আছে সেটি ক্রমান্বয়ে কিন্তু আসলে খারাপের দিকে যাচ্ছে। তিনি যেটি বলতে চেয়েছেন যে এখনও পরিস্থিতিটি আশঙ্কার না হলেও সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু সেদিকেই যাচ্ছে। তিনি বলছেন যে কোভিডের যে কিটের যে সংকট আছে সেই সংকট সমাধানের ব্যাপারটি যেমন এই ব্রিফিংয়ে উঠে এসেছে, সেমনি উঠে এসেছে যে এই কোভিডের ভ্যাকসিন নিয়ে কিন্তু আসলে বিভিন্ন প্রশ্ন ছিল সাংবাদিকদের, সেই ব্যাপারগুলোরও কিন্তু আসলে উত্তর মহাপরিচালক এখানে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি যেটি বলছিলেন যে কোভিডের যে ভ্যাকসিনটি আছে সেটি আগের 2024 সালের ভ্যারিয়েন্টের যে ভ্যাকসিনগুলো আছে তার আগে যারা ভ্যাকসিন নিয়েছেন সেই ভ্যাকসিন আসলে যে বর্তমান যে ভ্যারিয়েন্টটি আছে তার উপরে আসলে খুব একটা কার্যকর নয় বলে আসলে জানিয়েছেন। এবং তারা যেটি বলার চেষ্টা করেছেন যে সামনে যে ভ্যারিয়েন্টগুলো আছে, অর্থাৎ বর্তমান যে ভ্যারিয়েন্টটি চলছে কোভিডের, সেটার থেকে আসলে মোকাবেলা করার জন্য আসলে 24-এর পরবর্তী যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো আসলে কার্যকর এবং সেই ভ্যাকসিনগুলো আনার চেষ্টা করা হচ্ছে বলেও কিন্তু আসলে এখান থেকে এই ব্রিফিংয়ে জানানো হয়েছে। এই ব্রিফিংয়ে আসলে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেছিলেন যে সামনে আসলে এইচএসসি পরীক্ষা আছে এবং নির্বাচনের যেহেতু একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, সামনে নির্বাচনী প্রচারণাও আছে, সেই ব্যাপারের প্রশ্নগুলোর আসলে উত্তরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যেটি বলার চেষ্টা করেছেন যে জনসমাগম আছে সেই জনসমাগমটি আসলে এড়িয়ে চলার চেষ্টা করতে একটি পরামর্শ তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে এই সামনের যে প্রচারণা বা সামনে যে এইচএসসি পরীক্ষার যে ব্যাপারগুলো আছে সেখানে জনসমাগম যতটা সম্ভব এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর কিন্তু আসলে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ব্রিফিংয়ে সাংবাদিকরা যে দীর্ঘক্ষণ ব্রিফিং ছিল বিভিন্ন প্রশ্ন কিন্তু করেছেন ভ্যারিয়েন্টের ব্যাপারে এবং ভ্যারিয়েন্টের যে আদ্যপান্ত নিয়ে আসলে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। সব মিলে আসলে এখান থেকে যেই সারাংশটি যদি বলি যে বর্তমান যে কোভিডের যে ভ্যারিয়েন্টটি আছে এই ভ্যারিয়েন্টটি অতটা আশঙ্কার নয় বলে কিন্তু এখান থেকে আমাদের জানানো হয়েছে এবং বলা হয়েছে যে যত সম্ভব স্বাস্থ্যবিধিটি আসলে মেনে চলতে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফি। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান। এবার যেতে চাই করোনা সংক্রমণ ঠেকাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, বিমানবন্দরের সংক্রমণ ঠেকাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন, আর কি কি তথ্য আছে এই বিষয়ে? নাফি, শাহজালাল বিমানবন্দরে করোনা বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং গত 4 তারিখ স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোগ নির্ণয় শাখা থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে তারপর থেকে মূলত শাহজালাল বিমানবন্দরে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। আমি যদি বলি যে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানাচ্ছিলেন যে এখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে যারা শুরুতে যখন 4 তারিখের পরে 5 তারিখ থেকে যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছিল, শুধুমাত্র যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে প্রবেশ করছেন তাদের স্ক্যানিং করা হচ্ছিল, কিন্তু গত 2 দিন থেকে যারা অ্যারাইভাল এবং ডিপার্চার অর্থাৎ যারা বহির্গমনে অর্থাৎ দেশের বাইরে যাচ্ছেন এবং এরপরে যারা দেশে আসছেন, এই 2 ধরনের যাত্রীদেরই কিন্তু এখানে স্ক্যানিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এটি ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়াও যদি বলতে চাই যে সবার যারা দেশের বাইরে থেকে আসছেন তাদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং যাদের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি মনে হচ্ছে তাদের আসলে যে হেলথ ডেস্ক রয়েছে সেই স্বাস্থ্য ডেস্কে কিন্তু তাদেরকে আসলে পাঠানো হচ্ছে এবং পরবর্তীতে স্বাস্থ্য ডেস্ক অধিকতর যেটি করা দরকার, যে ধরনের পরীক্ষা নিরীক্ষা সেই ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা করছে। এছাড়াও থার্মাল স্ক্যানার এখানে রয়েছে, বসানো হয়েছে। থার্মাল স্ক্যানারের মাধ্যমে সেই কাজগুলো, তাপমাত্রা মাপার কাজগুলো চলছে। এবং যদিও যাত্রীদের বারবার বলা হয়েছে বিমানবন্দরের পক্ষ থেকে যে মাস্ক ব্যবহার করবার ক্ষেত্রে, তবে সেই প্রবণতা আমরা তুলনামূলক কম দেখেছি। যাত্রীরা আসলে এখনো পর্যন্ত মাস্ক ব্যবহার করা শুরু করেনি ওই অর্থে। আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে শাহজালাল বিমানবন্দরের পাশাপাশি শাহ আমানত বিমানবন্দরেও কিন্তু এই ধরনের যে সতর্কতা জারি করা হয়েছিল সেটি কিন্তু সেই সতর্কতার কাজ চলছে। সার্বিকভাবে যদি বলি তাহলে শাহজালাল বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা এবং যে পুরো হেলথ ডেস্ক এখানে কাজ করছে এবং তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছে এবং শুধুমাত্র যারা দেশে আসছেন তারাই নয়, বরং যারা দেশের বাইরেও যাচ্ছেন তাদের ক্ষেত্রে একই রকম এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। আরেকটি তথ্য নাফি দিয়ে শেষ করতে চাই, সেটি হলো যে
বিশেষ করে ভারত থেকে যারা এসছেন প্রতিবেশী দেশ তাদের ব্যাপারে বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তো এই হচ্ছে আমার কাছে শাহজালাল বিমানবন্দর থেকে করোনার সতর্কতা জারির সবশেষ খবর। করোনা সংক্রমণ রোধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নাইমা বীর। দেশে করোনা সংক্রমণ বাড়লেও চট্টগ্রামে নেই পর্যাপ্ত চিকিৎসক, পরীক্ষার কিট কিংবা টেকনিশিয়ান। তার উপর দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়ায় ল্যাব কনসালটেন্ট ও অ্যাসিস্ট্যান্টরা পালন করছেন কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে সরকারি আরটিপিসিআর টেস্টও। পর্যাপ্ত আইসিইউ থাকার কথা বললেও চিকিৎসক সংকটের কথা বলছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত জানাবেন শোয়েব রহমান। নতুন করে শুরু হয়েছে করোনার প্রকোপ। এরই মধ্যে দেশে বেশ কয়েকজনের নতুন করে করোনা আক্রান্তের খবর আতঙ্ক ছড়িয়েছে জনমনে। নতুন করে করোনার চোখ রাঙানি শুরু হলেও প্রস্তুত নয় চট্টগ্রাম। নেই পর্যাপ্ত চিকিৎসক, পরীক্ষার কিট কিংবা টেকনিশিয়ান। তার উপর দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়ায় ল্যাব কনসালটেন্ট ও অ্যাসিস্ট্যান্টরা পালন করছেন কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে সরকারি আরটিপিসিআর টেস্টও। পর্যাপ্ত আইসিইউ থাকার কথা বললেও চিকিৎসক সংকটের কথা বলছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে ৫,০০০ আরটিপিসিআর টেস্ট কিট সরবরাহের জন্য চাহিদাপত্র দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও দ্রুতই পরীক্ষাগারের লোকবল নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, বিআইটিআইডি ও সিটি কর্পোরেশন হাসপাতালকে করোনার বিশেষায়িত হাসপাতাল হিসেবে প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। যে ফেসিলিটি সেগুলো আমাদের আগে যেরকম ছিল হুবহু এগুলো সবগুলো আগের মতোই আছে। ভেন্টিলেটর, তারপর হচ্ছে যেগুলো বলবো হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, তারপর সবচেয়ে বেশি যেটি ইম্পর্টেন্ট সেন্ট্রাল অক্সিজেন লাইন, তারপর হচ্ছে পালস অক্সিমিটার, প্রত্যেকটা জিনিস আমাদের এখানে আছে। ডাক্তার বিভিন্ন জায়গা আছে, আমরা রিঅ্যারেঞ্জ করব। শুধুমাত্র চিটাং শহর নয়, আমার 11টি জেলায় প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্স, প্রতিটি জেলা হাসপাতালে যাতে পর্যাপ্ত ওয়েল ইকুইপ থাকে সেই ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছি। করোনায় চট্টগ্রামের সব হাসপাতালেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু আছে। তবে কিট পাওয়া সাপেক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর টেস্ট চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও টিকার মজুতও বাড়ানো হয়েছে। বর্তমানে প্রায় ৮০,০০০ ফাইজারের টিকা মজুত রয়েছে, যার ১৫ থেকে ২০,০০০ এরই মধ্যে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। চিটাগংয়ের অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে, স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায়। কাজে আলটিমেটলি আমরা মনে করছি রুগী আরও আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরেও আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। সব জায়গায় আমরা সকল স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, সকল জনবলকে আমরা মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দিয়েছি এবং জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দেয়, জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দিয়ে জনগণকে সচেতন করে, এই জন্য আমরা আমাদের যারা হেলথ এডুকেটর আছে, সেনিটারি ইন্সপেক্টর আছে, সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি। মঙ্গলবার চট্টগ্রামে ৩ জনের করোনা শনাক্ত হয়। নতুন করে সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং মেশিন স্থাপন ও তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে। ভিড় এড়িয়ে ও মাস্ক ব্যবহার করে চলাচলের অনুরোধ জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এদের মধ্যে ১ জন মহারাষ্ট্রের, ৩ জন কেরালার ও ২ জন কর্ণাটকের। বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে। ভারতের ঊর্ধ্বমুখী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩০০-র বেশি রোগী। এ নিয়ে নতুন ধাপে ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়ালো ৭,০০০। দিল্লিতেও বাড়ছে করোনার প্রাদুর্ভাব। কোভিডের এবারের ভ্যারিয়েন্টের উপসর্গ কম থাকায় দ্রুত এর সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই সবাইকে মাস্ক পরা সহ করোনার বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। বেশি বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে অনেক চক্রবর্তী। শুরুতেই যাব বাপ্পির কাছে। বাপ্পি, একটু জানাবেন আমাদেরকে সৈয়দপুরের তাপমাত্রার প্রভাব কেমন এবং তাপমাত্রা আরও বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আবহাওয়া অফিস কি বলছে? মিম, সৈয়দপুরে গত 2 দিন ধরে যে তাপপ্রবাহ পড়ে যাচ্ছে সেটির
প্রভাব জনজীবনে ভয়ঙ্করভাবে পড়েছে। বাসাবাড়ি থেকে শুরু করে কলকারখানা, দোকানপাট সব জায়গাতেই মানুষজনের একেবারে হাঁসফাঁস অবস্থা, একদম ত্রাহি অবস্থা উঠে গেছে। কোনোভাবেই স্বস্তিদায়ক যে আবহাওয়া, যে বিষয়টা সেটি হচ্ছে না। এবং আবহাওয়া অফিস জানাচ্ছে যে আজকে দুপুর 12টায় তারা রেকর্ড করেছে 35.4 ডিগ্রি, সেটি এতক্ষণে আরও বেড়ে গেছে। 3টায় সর্বোচ্চ তাপমাত্রাটা আমরা জানতে পারবো তাদের কাছ থেকে। এবং তারা বলছে যে এই আবহাওয়া আগামীকাল পর্যন্ত হয়তো থাকবে এবং পরশুদিন থেকে বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে তারা। এবং এই যে সবথেকে বেশি ভুক্তভোগী হচ্ছে বৃদ্ধরা এবং শিশুরা, তারা বেশি কষ্ট পাচ্ছে এই গরমে। এবং চিকিৎসকরা বলছে যে এই বৃদ্ধ এবং শিশুদেরকে বেশি যত্ন নিতে, এবং সবার জন্য একটা পরামর্শ তারা দিচ্ছেন যে বেশি বেশি তরল পানীয় পান করতে, যেমন লেবুর শরবত, খাবার, স্যালাইন, ফলের জুস, এই ধরনের খাবারগুলো বেশি বেশি পান করতে। যারা শ্রমজীবী আছে, যারা বাইরে কাজ করছে, তারা কাজের ফাঁকে ফাঁকে একটু পরপর যেন ছায়ায় গিয়ে বিশ্রাম নেয় এবং সেই বিশ্রামের সুযোগে যেন তারা এই পানীয়গুলো পান করে। এই পরামর্শগুলো বারবার তারা দিয়ে যাচ্ছে। যেহেতু এখনও পর্যন্ত ছুটি চলছে, ব্যাংক বন্ধ থাকার কারণে অনেক প্রতিষ্ঠান এখন বন্ধ আছে, বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু তারপরও যারা কাজের সন্ধানে বের হয়েছে তাদের কষ্টটা অনেক বেশি। এবং আমি খেয়াল করছি সকাল থেকে যে যাদের একেবারেই পেটের দায়, অর্থাৎ খুব জরুরি না হলে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। এবং যারা আসলে ঘরে থাকছেন সেখানেও যে খুব বেশি স্বস্তি আছে তা না, ফ্যানের বাতাস পর্যন্ত গরম আছে। যাদের এসি আছেন তারাই শুধুমাত্র একটু হয়তো স্বস্তির মধ্যে আছেন। তো সব মিলিয়ে আগামীকাল পর্যন্ত এই গরমটা থাকবে। পরশুদিন থেকে যদি আবহাওয়া অফিসের যে বার্তা সঠিক হয় তাহলে বৃষ্টির দেখা পাবে উত্তরাঞ্চলের মানুষ, তখন একটু স্বস্তি ফিরবে। তো এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে গরমের সর্ষের অবস্থা। এবারে যাব অনেকের কাছে। অনেক একটু জানাবেন চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা কেমন, আবহাওয়া অফিস কি বলছে? মেম সকাল থেকেই কিন্তু ভ্যাপসা গরমে অতিষ্ঠ চুয়াডাঙ্গাবাসী। সকাল থেকেই আসলে রোদের যে প্রখরতা, সেই প্রখরতায় সাধারণ যারা মানুষ আছে, নিম্ন আয়ের যারা মানুষ আছে, তারা কিন্তু চরম আকারে দুর্ভোগে পড়েছে। শুধু মানুষ নয় মেম, গোটা প্রাণীকুলই আসলে অতিষ্ঠ এই গরমে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যে চুয়াডাঙ্গায় এখন যে তাপমাত্রা চলছে সেটি হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান। এই তাপমাত্রা আরও বাড়বে, অর্থাৎ দুপুর 3টার পরে কিন্তু আসলে তাপমাত্রা আরও বাড়বে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি মিম, যে হাসপাতালের অবস্থা কিন্তু ভয়াবহ। হাসপাতালে প্রতিনিয়ত গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে এবং এই গরমজনিত রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই মেম বেশি। চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে এই গরমের সময় বেশি বেশি করে ডাব, খাবার, স্যালাইন, পাশাপাশি তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা আরও বলছে যে ব্যবসায়ী গরমে খুব প্রয়োজন ছাড়া কিন্তু বাসার বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো এই মুহূর্তে কিন্তু আবহাওয়া অফিস বারবারই বলছে যে সামনের যে গরম যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ হবে। এই মুহূর্তে কোনো রকম সুখবর দিচ্ছে না, অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা সামনের দিনগুলো আরও ভয়াবহ হবে মেম। তো গরম পরিস্থিতি নিয়ে মেম আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ মেম। গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে, এবং এতে করে সব থেকে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষরা। তাদের কথাই জানাচ্ছিলেন সৈয়দপুর থেকে আমিরুল বাপি, এবং সর্বশেষ চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন অনিক চক্রবর্তী। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে বিএনপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বললেও কোনো রাজনৈতিক বিশ্লেষক একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যকার দূরত্ব কমানোর প্রচেষ্টা হিসেবে। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, নির্বাচন ও সংস্কার এগিয়ে নিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আরও জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে প্রধান উপদেষ্টার জাপান সফরের বক্তব্যকে ঘিরে। পরবর্তীতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা 31 দফার সাথে খুব একটা ম্যাচ করে নেই, তেমন না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন। বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তুমুল আলোচনায় আসে লন্ডনে ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের খবর। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত।
মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই নেতার বৈঠককে উল্লেখ করেন রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে। রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। মির্জা ফখরুল যখন এই বৈঠককে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা হিসেবে। ডক্টর মাহবুবুর রহমান মনে করেন, এ সাক্ষাতে সব সমস্যার সমাধান না হলেও সংস্কার ও নির্বাচন সফল করতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির সাথে আলোচনা করলে সরকারের দৈনন্দিন কার্যাবলী শুধু নয়, যে সকল মৌলিক কাজ আছে, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই সকল কাজেই সরকারকে সফল হওয়ার ক্ষেত্রে বিএনপির সাথে তার আলোচনার প্রয়োজন। এবং এটা এক্ষেত্রে ভালো একটা উদ্যোগ হয়েছে এবং জাতির কাছে একটা ভালো বার্তাও যাবে যে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, উভয় জায়গা থেকে, যে সরকার এবং বিএনপির মধ্যে দূরত্ব নাই। আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে এ বৈঠক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। এ সাক্ষাৎ সরকারকে যেমন শক্তিশালী করবে, তেমনি বিএনপিকেও সামনের দিকে এগিয়ে নেবে বলে মত মাহবুবুর রহমানের। বৈঠকে মোটা দাগে কিছু বিষয়ে একমত হবেন, না হলে ওনারা বসতেন না, যেহেতু বসছেন নিশ্চয়ই একমত হবেন এবং ওনারা একটা জাতীয় ঐক্যতে শো করতে পারবেন। এই জাতীয় ঐক্য আঞ্চলিক এবং জাতীয় রাজনীতির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সরকারকে শক্তিশালী করবে, বিএনপিকেও সামনে এগিয়ে নিয়ে যাবে। চলমান রাজনৈতিক সংকট ও আগামী দিনে রাজনীতির গতিপথ নির্ধারণে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। পদ্মা নদীর ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। সকালে শরীয়তপুরের জাজিরার অর্থ উপদেষ্টাকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে একথা বলেন তিনি। এছাড়া জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের পাশাপাশি ভাঙন রোধে স্থায়ী সমাধান খুঁজতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বিস্তারিত প্রতিবেদনে। প্রমত্তা পদ্মার তোড়ে ধসে পড়েছে শরীয়তপুর জাজিরার মাঝিরঘাট এলাকার তীররক্ষা বাঁধ। বর্ষার আগে জিও ব্যাগ ফেলে চলছে বাঁধ রক্ষার প্রচেষ্টা। এইসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজল কবির খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বুধবার সকাল 11টার দিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন দুই উপদেষ্টা। এ সময় গুরুত্ব বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে এই অংশে স্থায়ী বাঁধ নির্মাণের কথা বলেন তারা। নদীর গতিপথ ঠিক রাখতে হাইড্রোগ্রাফিক সার্ভে করে জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পানি উন্নয়ন বোর্ডকে। একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে ওনাদের, ওটার সাথে কানেক্ট করে এটা ফিজিবিলিটি করে ওই পানি উন্নয়ন বোর্ড এবং স্রোতে আসলে ওরা ডিজাইন লাগবে। এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা, সরকারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব। এই সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, অবৈধ বালু উত্তোলন নদী ভাঙনের অন্যতম কারণ। তাই ড্রেজার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে না। এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্ট গার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব। উপদেষ্টাদের কাছে বর্ষার আগেই বাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা। এই নদীর পাড়ে বসবাস যারা করে তারা রাত্রে ঘুমানোর সময় আতঙ্কে ঘুমায়। প্রতি বছরই দেখা গেছে এই 100-200 বাড়িঘর এরকম বিলীন হয়ে যেতেছে। এই জিও ব্যাগে কোনো কাজ হইতেছে না। যে এই ব্যাগ ফালাইতেছে এটা মানে পর্যাপ্ত না। আমরা জরুরিভাবে স্থায়ী বেড়িবাঁধ চাই। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের পরবর্তী নির্দেশনা মোতাবেক জিও ব্যাগ ডাম্পিং ভাঙন প্রতিরোধের জন্য জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান থাকবে। ভবিষ্যতে আমাদের চলমান যেখানে একটি প্রকল্প রয়েছে, এই প্রকল্পের আওতাভুক্ত করার জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন এবং সেই কাজটি বর্তমানে অফিসিয়ালি প্রক্রিয়াধীন রয়েছে। গেল 7 জুন পদ্মা সেতুর ভাটিতে 2 কিলোমিটার তীররক্ষা বাঁধের 200 মিটার অংশ ধসে পড়ে। এরপরই তীরবর্তী 13টি বসতঘর ও 2টি দোকান সরিয়ে নেয় স্থানীয়রা। এখন শরীয়তপুর।
ঈদ উদযাপন শেষে স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে কর্মস্থলের পথে রওনা হয়েছে নগরবাসী। এতে মহাসড়কে যানবাহন ও মানুষের চাপ বাড়ছে। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। কিছু কিছু পয়েন্টে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও গণপরিবহন পাচ্ছে না যাত্রীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। ঈদের ছুটির পর মহাসড়কে যানজটের দুর্ভোগ এড়াতে কিছুটা আগেই কর্মস্থলে ফিরছে ঘরমুখো মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বেড়েছে যানবাহনের চাপ, নেই বাড়তি ভাড়ার অভিযোগ। এখন পর্যন্ত তেমন খারাপ কিছু তো দেখিনি দেশে, ভালোই যাচ্ছে সবকিছু, দেখা যাক। খুব একটা যাত্রীর চাপ নাই, অ্যাভেলেবেল বলা যায়। আমাদের গাড়িও অ্যাভেলেবেল, রাস্তায় কোনো যানজট নাই, গাড়ি আসতেছে, গাড়ি যাচ্ছে। টিকিটটা এসে কাটতে পেরেছি এবং ইনশাল্লাহ আশা করি নির্বিঘ্নে ঢাকা পৌঁছাতে পারবো আর কি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। বেশ কিছু সময় ধরে দাঁড়িয়ে আছে, গাড়ি নাই তেমন। যাচ্ছি এলেঙ্গা থেকে আমি গোড়াই পর্যন্ত ভাড়া অ্যাকচুয়ালি মানে 60 টাকা 80 টাকা, কিন্তু ভাড়া যাচ্ছে 200 টাকা। মানে এইগুলাই ভোগান্তি। এই যানজটের কারণে যখন যাত্রীর চাপ বেশি পড়ে তখন ওই 150 টাকা 120 টাকা 100 টাকা এরকম। এদিকে সিরাজগঞ্জের কড্ডা মোড় ও হাটিকুমরুল মোড়েও ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। বাড়তি ভাড়া নেয়ায় তীব্র গরমে পরিবার নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। যাত্রীদের অভিযোগ, অনেক পরিবহনই আদায় করছে দ্বিগুণ ভাড়া। 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে, ভাড়া বেশি আছে, যাত্রীরা হয়রানির মুখে হয়রানি হচ্ছে। আমরা ঘন্টা 2 দাঁড়ায় রয়েছি এই রোদের মধ্যে। মহিলা মানুষ আছে, সাইডে বসা রাখছি। তীব্র রোদে তো থাকা যাইতেছে না, বাচ্চাদের খুব কষ্ট হইতেছে। যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে কোথাও কোনো যানজট না থাকায় উত্তরবঙ্গের জেলা থেকে ভোগান্তি ছাড়া ফিরছেন নগরবাসী। ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকা ও লক্ষ্মীপুর রুটের ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চে ছিল কানায় কানায় পূর্ণ। চাহিদার তুলনায় লক্ষ্মীপুর রুটে লঞ্চের সংখ্যা কম থাকায় বিকল্প হিসেবে স্পিডবোট ও ট্রলারে ফিরছেন অনেকে। সুরাইয়া আক্তার, এখন। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। দ্বিতীয় দিনে 10টি শিডিউল ফ্লাইটে ৩,৮০০ হাজির দেশে ফেরার কথা রয়েছে। সুষ্ঠুভাবে হজ পালন করে দেশে ফিরতে পেরে খুশি হাজিরা। বাংলাদেশ ও সৌদি অংশের সার্বিক হজ ব্যবস্থাপনায় খুশি তারা। এবারের হজ অনুষ্ঠিত হয় 5 জুন। হজযাত্রীদের সৌদি আরবের যাত্রার প্রথম ফ্লাইট ছিল 29 এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল 31 মে। এবারের হজ মৌসুমে 22 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। হাজিদের ফিরতি ফ্লাইট চলবে 11 জুলাই পর্যন্ত। 2 ঘন্টা অবরোধের পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9:45 থেকে শুরু হয় ট্রেন চলাচল। এর আগে সকাল 7:45 থেকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনে অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি, বিভিন্ন রুটে চলাচলকারী সিল্ক সিটি, সাগরনারী, ঢালার 4 সহ 4টি ট্রেনের স্টপেজ চান তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এ সময় এক পক্ষ অবরোধ তুলতে না চাইলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা। এতে ব্যস্ততা বেড়েছে জেলে পল্লীগুলোতে। অনেকটা স্বস্তি ফিরেছে ভোলার জেলে পরিবারের মাঝে। ট্রলার মেরামত, জাল গোছানো, বরফ সংগ্রহ ও জ্বালানি মজুদের কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। এদিকে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করেছেন বরগুনার জেলেরাও। সমুদ্রযাত্রায় আগে অনেকেই ব্যস্ত জাল, দড়ি গোছানো ও রসদ সরবরাহের কাজে। জেলেরা জানান, প্রণোদনাকালীন চাল বিতরণে বিলম্ব হওয়ায় নিষেধাজ্ঞাকালীন সময়ে অনেকটা মানবেতর দিন পার করতে হয়েছে তাদের। নাফি, ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে আংশিক কারফিউ জারি করা হয়েছে এবং শহরে প্রতিদিন রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত চলবে কারফিউ। দাঙ্গা দমাতে এরই মধ্যে প্রায় 400 বিক্ষোভকারীকে আটক করেছে ন্যাশনাল গার্ডের সদস্যরা। শুধু লস অ্যাঞ্জেলেস না, যুক্তরাষ্ট্রের যে বড় বড় রাজ্যগুলো আছে, বিশেষ করে নিউ ইয়র্ক, আটলান্টা, টেক্সাস, ওয়াশিংটন ডিসি ও শিকাগোতেও এরকম ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে চলছে বিক্ষোভ। একটি প্রতিবেদন আছে, জাহানারা ভুইয়ার থেকে আসবো সেটি।
উচ্চ হারে শুল্ক আরোপের ব্যর্থতা ও ধনকুবের ইলন মাস্ক সঙ্গ ছাড়ার পর এবার অভিবাসীদের উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে নথিপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। তাদের এই অভিযানের বিরুদ্ধেই মূলত রাজপথে নামেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দমাতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে আরও উস্কে দিয়েছে বলে মত ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামের। এতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দাঙ্গা পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেস শহরে শুরু হয়েছে লুটতরাজ। এরই মধ্যে বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান লুটের অভিযোগ উঠেছে শহরটিতে। এই পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করেছেন শহরটির মেয়র কারেন বাস। মঙ্গলবার থেকে শুরু হয়ে প্রতিদিন রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত চলবে কারফিউ, যা আগামী কয়েকদিন বহাল থাকবে বলে জানান তিনি। এরই মধ্যে শহরটিতে মোতায়েন রয়েছে 2000 ন্যাশনাল গার্ড সদস্য ও 700 মেরিন সেনা। বিতর্ক থাকা সত্ত্বেও জাতীয় নিরাপত্তা ইস্যুতে এই ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানান ট্রাম্প। বিক্ষোভকারীদের দমাতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, মরিচের গুঁড়া ও লাঠিচার্জ করছে পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যরা। এরই মধ্যে গত 4 দিনে প্রায় 400 বিক্ষোভকারীকে আটক করেছে তারা, যাদের মধ্যে মঙ্গলবারই আটক হয়েছে প্রায় 200 জন। এমন ধরপা করে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। We are all here and thriving because of people immigrating from other countries should speak for itself. They're arresting people that are working, they're arresting people at school, at graduation. That's sad and it's heartbreaking. We don't feel safe. লস অ্যাঞ্জেলেস ছাড়াও নিউ ইয়র্ক, আটলান্টা, টেক্সাস, ওয়াশিংটন ডিসি ও শিকাগো সহ বড় বড় শহরগুলোতে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে চলছে বিক্ষোভ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করবো এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সতর্কতা জোরদার। কিট সংকট নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, প্রস্তুতি নেই অনেক জায়গায়। খুলনা, রংপুর, রাজশাহীর উপর দিয়ে বইছে তাপপ্রবাহ, থাকবে আরও 2 দিন। বাইরের খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে কমতে পারে দূরত্ব, ধারণা বিশ্লেষকদের। নির্বাচন সংস্কারে রাখবে ভূমিকা। পদ্মার ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। বালু ফেকোদের দায়ী করলেন 2 উপদেষ্টা। ড্রেজারের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।